আজকে মুভিটা আপনার মনকে শীতল করে তুলবে। শেষ পর্যন্ত দেখতে থাকেন। ছবিটি ফিলিপাইনে শুরু হয় এবং আমরা শহর জুড়ে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়তে দেখেছি। এটি ব্যাপক, বেশিরভাগ মানুষ এতে আচ্ছন্ন এসেছে এবং যারা তাদের দ্বারা সংক্রমিত হয়েছে, সে বাকি অন্যান্য মানুষকে কামড় দেবে। এরপর আমরা ফ্রান্সিস এবং তার সাথে দেখা করলাম পরিবার এবং ভাগ্যক্রমে এই মানুষগুলোকে দেখেছি সে সবেমাত্র সেই ভাইরাস থেকে বেঁচে গিয়েছিল। ফ্রান্সিস তার পরিবারের স্ত্রী এবং 2 ছেলে ছিল। সেগুলো নিয়ে সে তার গ্রামের বাড়িতে যায়, কারণ তারা অনুভব করেছিল যে এটি ছিল জম্বি ভাইরাস হয়তো সবেমাত্র শহরগুলোতে ছড়িয়ে পড়েছে, এটা ঘটবে, গ্রামগুলো নিরাপদ থাকবে। এই লোকেরা গ্রামে যাচ্ছে এই আশায় যে ফ্রান্সিসের মা এবং বাবাও এই গ্রামে থাকতাম। আচ্ছা, এখন আমি গ্রামে এসেছি। ফ্রান্সিস ঘরের ভেতরে ঢুকে এটা দেখে তার বাবা তার নিজের বন্দুক দিয়ে তাকে গুলি করেছে, জেনে সে হতবাক হয়ে গেল। সেও সংক্রমিত হওয়ায় সে নিজের জীবন নিয়েছে, তাই জম্বি হওয়া ভালো। সে নিজের জীবন নিজেই নিয়েছে, কিন্তু ফ্রান্সিস এই সব আশা করেনি, তাই এতে সে বেশ বিরক্ত হয়েছিল। আচ্ছা, এখন এটা পরে এই বেচারা তার বাবার বন্দুক নিয়ে এখানে এসেছিল। সে ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু এটা দেখে হতবাক হয়ে গেল। সে দেখতে পায় তার মা সম্পূর্ণ রক্তে ভেজা, সে দাঁড়িয়ে আছে। তার শরীর মারাত্মকভাবে আহত, কারণ সেও একটা জম্বি হয়ে গিয়েছিল এবং এখন সে হামাগুড়ি দিচ্ছিল। সে ফ্রান্সিসের দিকে এগোতে শুরু করলো, যাতে সে ফ্রান্সিসকেও জম্বি বানায়। ফ্রান্সিস এটা দেখে আমার খারাপ লাগলো, তাই বাধ্য হয়ে এই বেচারা তার হৃদয়ে পাথর রেখে তার মাকে বলল সেও গুলি করে। তারপর সে তার মায়ের কাছে যায়, বাবার মৃতদেহ মাঠে কবর দেয়, যাতে তাদের আত্মা শান্তি পায়। পরে সে তার পরিবারকে ব্যাখ্যা করে যে আমাদের সকলকে এখন এখানেই থাকতে হবে। সকল সম্পদ এখানে আছে, কৃষি জমি আছে, তাই আমরা ভালো খাবারও পাবো এবং এখানেই থাকব। এটা নিরাপদ এবং এখানে প্রচুর পানি আছে, তাই কেউ কোনো সমস্যা হবে না। এবং এখন এর জন্য তার পরিবার রাজি হয়ে গেল। এখানে আমরা দেখি যে ফ্রান্সিস এবং তার স্ত্রী অ্যারেস, সে রেগে গেল, মনে হচ্ছিল যেন তার একটা শক্তিশালী ঝগড়া হয়েছিল। তাই আমি এটা নিয়ে কথা বলছি না। আচ্ছা, এখন সে এটা স্টোর রুমে রেখেছিল, প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, সে সেখান থেকে এটা পেতে পারত। কিন্তু এখানে সে দেখল যে কেয়ারটেকারের মৃতদেহ এখানে ঝুলছে। আসলে সে জম্বিদের হাত থেকে নিজেকে বাঁচাতে এই অস্ত্রটি ব্যবহার করেছিল। আমি এটা এর জন্য করেছি। এখানেও কিছু মুরগি আছে, তাই ফ্রান্সিস তার ছেলেকে বলে তত্ত্বাবধায়কের পকেট থেকে চাবি নিতে এবং মুরগিগুলো মুক্ত করে আমার কাছে নিয়ে এসো। কিন্তু এটা দেখে ফ্রান্সিসের জ্যেষ্ঠ পুত্র, সে বেশ ভয় পেয়ে গেল। তাই ফ্রান্সিস বলল, ভয় পাওয়ার সময় নেই, বুঝতে পারো যে তোমাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কারণ যদি তুমি কখনো কোনো জম্বির মুখোমুখি হও, তুমি ভয় ছাড়াই এর মুখোমুখি হতে পারো। আচ্ছা, এখন এরপর সে ভয়ে কেয়ারটেকারের পকেট থেকে এটি বের করে নিল। সে চাবিগুলো নিতে শুরু করল, কিন্তু সে খুব নার্ভাস ছিল। ঘটনাটা এমন ছিল যে দেহটি নিজেই তার উপর পড়ে গেল, তাই তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। তার কিছু একটা রক্তও দেখা গেল, তাই সে দ্রুত পাম্পের কাছে গেল। সে গিয়ে রক্ত পরিষ্কার করল। এটা দেখে অ্যারেস, সে রেগে গেল। সে তার স্বামীকে বলল, তুমি এখন থেকে আমার ছেলেকে এই সব বলছো, তুমি ওকে কেন শেখাচ্ছ? ও এখনও ছোট। ফ্রান্সিস বলল, সে ছোট বড় হয়েছে, যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে এই সব শিখতে হবে। এছাড়াও আমরা এখানে লক্ষ্য করি যে ফ্রান্সিস তার ছোট ছেলেকে তার বড় ছেলের চেয়ে বেশি ভালোবাসতেন। সে তার ছেলেকে ভালোবাসত, কিন্তু কেন তিনি 2 ছেলের মধ্যে বৈষম্য করলেন? কি? তাই আমরা শীঘ্রই খুঁজে বের করব। সন্ধ্যা, সমস্ত কাজ পরীক্ষা করার পর ফ্রান্সিস এবং অ্যারেস বেসমেন্টে গিয়ে এখানে এসেছিল এবং ফ্রান্সিস, সে বেশ নার্ভাস হয়ে যায়। আসলে তার বাবা তখন শিশু ছিল। আমি তার ছোট ছোট ভুলের জন্য তাকে অনেক তিরস্কার করি এবং সারাদিন বেসমেন্টে আটকে রেখেছিল। এটা রাখো এবং এতদিন পর এখানে আসার পর তার আবার পুরনো স্মৃতি মনে পড়ে যায়, যার ফলে সে ভয় পেয়েছিল, কিন্তু অ্যারেস তাকে সামলে নিয়েছিল। তারপর তারা খেতে বসল। ফ্রান্সিসের বড় ছেলে বলল যে আমার এক বন্ধু আমাকে টেক্সট করে বলেছিল যে আমি মা আর বাবা পাশের পাহাড়ের উপর তৈরি একটা বাড়িতে থাকতেন। আমি ক্যাম্পে যাচ্ছি, এটা খুবই নিরাপদ জায়গা এবং সেখানে আরও কিছু জীবিত ব্যক্তি বাস করছেন, তাই আমাদেরও সেখানে যাওয়া উচিত। কিন্তু এই কথা শুনে ফ্রান্সিস তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করলেন। আমি এটা করেছি, সে বলল, না, আমরা একেবারেই আমরা সেখানে যাব না, কারণ আমরা এটা সঠিকভাবে করতে পারবো না। খাবার এবং পানীয় সরবরাহ করা হবে না। দেখো, আমাদের খাওয়ার জন্য যা যা প্রয়োজন সবই আছে, প্রচুর। সে খেতে ব্যস্ত, কিন্তু তার এই জিনিসটা অ্যারেস পছন্দ করে না, কারণ সে নিজেই আমি এখানে থাকতে চাইছিলাম না। আচ্ছা, এখন রাতে ফ্রান্সিস যখন ঘুমাচ্ছিল তখন তার বাবা তাকে ডাকল। সে এমন দুঃস্বপ্ন দেখতে শুরু করে যেখানে তার বাবা তাকে প্রচণ্ড মারধর করছিল। তাই এতে ভয় পেয়ে সে তার চোখ খুলে গেল। এসব ভাবতে ভাবতে সে চলে গেল। আমি ঠিক করলাম যাব এবং এটা নিয়ে আলোচনা করব। সে তার স্ত্রীকেও বলল। সে বলল, চলো।
ঠিক আছে, আমরা একই ক্যাম্পে থাকব, কারণ আমার শৈশবের স্বপ্নগুলো আমাকে এখানে এনেছে। আমি এটা হতে দেব না। সেই জন্যই পরের দিন এই মানুষ তাদের ধুলোবালি ভ্যানে করে সেই ক্যাম্পে যেত। কিন্তু একটু আগে সেতুর ওপর পৌঁছে সে দেখতে পেল যে তার সামনে একটা ভাগ নেওয়ার গেট আছে এবং পাশে অনেক জায়গা আছে। ব্যারিকেডের কারণে সমস্ত যানবাহন বন্ধ রয়েছে। পথ আটকানোর জন্য গেটটি ছিল। সে নিচে নেমে পথ খুলতে যায়, কিন্তু তারপর এক হিংস্র জম্বি সেখানে এসে তাকে আক্রমণ করে। এটা দেখে সে আক্রমণ করার চেষ্টা করে। ফ্রান্সিস তৎক্ষণাৎ বন্দুক নিয়ে বেরিয়ে এলো এবং জম্বিরা উড়ে গেল। এবার গুলির শব্দ, এই কথা শুনে অনেক জম্বি এখানে এসে হাজির হলো। এটি এড়াতে এই লোকেরা গাড়িতেই থাকলো। তারা লুকিয়ে রইল। ফ্রান্সিস তারপর একটা বোমা ফাটালো জম্বিদের দিকে ছুঁড়ে মেরে উড়িয়ে দেওয়ার। কিন্তু এখানে বড় সমস্যা হলো তার নিষেধাজ্ঞা নষ্ট হয়ে গেল। তাহলে এটি পরবর্তী পদক্ষেপ। তারা পায়ে হেঁটে ট্রবল শুরু করলো। এর বাইরে আর কোনো উপায় নেই, তাই সে গ্রামে ফিরে এলো। পরের দিন সকালে ফ্রান্সিস এসে তার স্ক্র্যাপ ব্যাগটি কিনে নিল, কিন্তু এই সম্পর্কে সে তার পরিবারকে বলে না, কারণ সে মনস্থির করেছিল যে সে এখানেই থাকবে। সে মনে করে যে গ্রামে আমি যেই দুঃস্বপ্ন দেখি এটা না, জম্বি যে কোনো কিছু হতে পারে। তাহলে এখন আমরা যদি সে এখানে থাকে তাহলে সে ঘরটা ঠিক করে দেবে। সে এটা ভেতরে নিয়ে যায়, সে আলো জ্বালায় ইত্যাদি। তারপর সে তার পরিবারের সাথে নাচতে শুরু করলো যাতে তারাও মজা করতে পারে। এরপর ফ্রান্সিসের 2 ছেলের পুরনো ছবি সে দেখতে লাগলো। ফ্রান্সিসের ছোট ছেলে ছিল তার বড় ভাইয়ের ছেলে। সে বলে, ভাই তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? তুমি তোমার বাবার মতো দেখতে নয়, তোমার কাকার মতো। এই কথা শুনে বড় ভাই হতবাক হয়ে গেল, কারণ সে ভালো করেই বুঝতে পারে যে এই কারণেই বাবা আমার উপর এত রেগে আছে। বেঁচে থাকে কারণ এটা জানতো যে এটা সে তার ছেলে নয়, তার ভাইয়ের ছেলে। আসলে অ্যারিসের ফ্রান্সিসের ভাইয়ের সাথে সম্পর্ক ছিল। তিনি চলে গিয়েছিলেন, তারপরে এই বড় ছেলের জন্ম হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অ্যারিস তার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছিল। তারপর সে 2টো বাচ্চারই যত্ন নিয়েছিল। কিন্তু তবুও বড় ছেলেটি তার ছেলে ছিল না, তাই প্রায়শই তার উপর রাগ প্রকাশ করত। কিন্তু তবুও ফ্রান্সিসের লক্ষ্য ছিল যে বড় ছেলেটির কোনো ক্ষতি হওয়ার কথা ছিল না। বরং পরে সে অনুশোচনা করত যে বন্ধু, আমি কি করছি, কেন করছি? ওই বেচারারও একজন বাবার প্রয়োজন, তাই আমি তার ভালো যত্ন নেব। সর্বোপরি দায়িত্বটা আমার। হ্যালো অ্যারিস। যখন সে বাইরে বেরোয় তখন একটা কুকুর তাকে কামড়ে যায়। এরপর অ্যারিস তাকে ব্যান্ডেজ করে, কিন্তু সে বলে আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত, তাই তোমাকে যেতে হবে। তোমার সাথে এটা ঘটতে দিও না। যার উত্তরে ফ্রান্সিস বলেন, না, ওই কুকুরটির গলায় একটা দড়ি ছিল, মানে এটি একটি পোষ্য, এবং এই ধরনের কুকুরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সম্ভাবনা রয়েছে। যদি কোনো ভাইরাস না থাকে তাহলে কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, আমি করব না। তারপর ফ্রান্সিস তার ছেলে এসে তাকে বলে, বাবা, আমি আমার পরিবারের জন্য কিছু করতে চাই, যাতে প্রয়োজনে আমি কাজে লাগতে পারি। কিন্তু ফ্রান্সিস বলল, ছেলে, তুমি এখনো ছোট, আর যদি তুমি সত্যিই কিছু করতে চাও, আর যদি তুমি তোমার পরিবারকে বাঁচাতে পারো, তাহলে আমাকে বলো, তুমি কি তোমার পরিবারকে বাঁচানোর চেষ্টা করছো? তুমি কি কারো জীবন নিতে পারো? সে বলে যে, অবশ্যই বাবা, আমি আমার পরিবারকে বাঁচাতে এসেছি। এর জন্য আমি যে কারো জীবন নিতে পারি। এর জন্যই ফ্রান্সিস তাকে বন্দুক দেয় এবং তার মুখে গুলি করে। তার ছেলে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ফ্রান্সিস তাকে আরও ভয় দেখায় যাতে সে সব ভয় দূর করা উচিত। তারপর অ্যারিস এবং তার ছোট ছেলেও এসেছিল। এটা দেখে অ্যারিস তার স্বামীকে বলল, তুমি কি করছো? তোমার কি এটা শেষ? সে এখনই এই সব করতে সক্ষম হয়নি। তুমি কি দেখতে পাচ্ছ না সে কতটা ভয় পেয়েছে? এটা ঘটেছে তার মায়ের এই কণ্ঠ শুনে সে গুলি করা হয়েছে, এবং এখানে গুলির শব্দ শুনে জম্বি আসছে। তাই তোমার জীবনের জন্য দৌড়াও। এর জন্য এই লোকেরা ঘরের ভেতরে দৌড়ায়। জম্বিরা তাদের পিছু পিছু তাদের বাড়িতে গেল, কিন্তু সে ঘরে ঢোকার আগে এখানে একটা বড় গাড়ি আসে, যেটাতে কেউ তোমার হর্ন বাজিয়ে জম্বিদের দৃষ্টি আকর্ষণ করে। জম্বিদের মনোযোগ গাড়ির দিকে আকৃষ্ট হওয়ার সাথে সাথেই লোকটি গাড়িটি নিয়ে সেখান থেকে চলে গেল। এতে এই লোকগুলোর জীবন বেঁচে যাবে। কিন্তু ফ্রান্সিস গাড়িটি চিনতে পেরেছিল। সে এটা নিয়েছিল যা আসলে তার ভাইয়ের ছিল। তুমি ঠিক ধরেছ, সেই ভাই যার সাথে তার স্ত্রীর সম্পর্ক ছিল এবং যার বড় ছেলে। তাই ফ্রান্সিস পরের দিন তার ভাইয়ের কাছে গিয়ে তার সাথে দেখা করতে গেল, যে খুব রেগেছিল। তাই তার ভাই বলল, আরে ভাই, একটু শান্ত হও, আমি শুধু দেখার জন্য অপেক্ষা করছি। আমি দেখতে এসেছিলাম মা আর বাবা ঠিক আছে কিনা। যার উত্তরে ফ্রান্সিস বলে যে তিনি অনেক আগেই মারা গেছেন। সে গিয়ে বলে যে সে নোংরা খাবার খাচ্ছে। তোমারও কোনো কাজ নেই, পথ হারিয়ে যাও, এখান থেকে চলে যাও, না হলে আমি তোমার মাথার খুলি ভেঙে দেব। 6টি গুলি ছোড়ে। ভাই বলে, আরে ভাই, আমি এখানেই থাকতে চাই, আমি এর জন্য আসিনি। এরপর সে তাকে একটা মানচিত্র দেয় এবং বলে যে সে পাহাড়ের কথা শুনেছে, কাছে একটা ক্যাম্প আছে এবং সেখানে যাওয়া সহজ একটা মানচিত্র আছে। যদি তোমার ইচ্ছা হয় তাহলে সেখানে যাও, তোমার জীবন রক্ষা পাবে এবং আমিও সেখানে
সেখানে যাব। কিন্তু ফ্রান্সিস তার ভাইকে সাহায্য করছে, সে এটা নিতে চাইছিল না। তাই সে মানচিত্রটা ছুঁড়ে মেরে দেয়। কিন্তু তারপর সে থেমে যায়। সে ভাবে, আমি ভাবলাম কে জানে মানচিত্রটি কেবল বিপদের সময়ই কাজে আসবে, তাই সেই মানচিত্রটা তোমার কাছে রাখো। আচ্ছা, এখন যখন সে ফিরে আসে সে জানালার দিকে তাকায়, কিন্তু তার উপর কাঠ রাখে যাতে জম্বিরা কখনো পালাতে না পারে, এবং সে ভেতরে ঢুকতেও পারে না। আচ্ছা, এখন তার ছোট ছেলে খেলার জন্য সে বেসমেন্টে চলে গেল। তারপর সে জানালা দিয়ে একটা বৃদ্ধ জম্বি সেখানে এসে হাজির হলো। এটা দেখে বাচ্চাটির অবস্থা আরও খারাপ হয়ে গেল। কিন্তু তারপর অ্যারিস এসে তার যত্ন নিল এবং বলল, ছেলে, এটা শুধু একটা পুরনো জম্বি, আর দুর্বল হলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার ফ্রান্সিস এদের এই কথা শুনতে পেল, তাই সে গিয়ে বৃদ্ধ জম্বিটার মাথা কেটে ফেলে। এবার যখন ফ্রান্সিস স্নান করে সে চলে যাচ্ছিল, তখন তার বড় ছেলে এখানে এসেছিল। তিনি ফ্রান্সিসের কাছে থাকা মানচিত্রটিও দেখেছিলেন, কিন্তু সে কিছু করার আগেই ফ্রান্সিস তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। ফ্রান্সিসের কথা থেকে আমরা এখানে বুঝতে পারি এটা স্পষ্ট হয়ে যায় তার আচরণ আরো খারাপ হচ্ছে। আর যখন এই লোকেরা রাতে খাবার খাচ্ছে, যদি তাই হয় তাহলে বড় ছেলের উচিত তার মাকে বলা বাবার কাছে একটা মানচিত্র আছে। এই কারণেই অ্যারিস ফ্রান্সিসকে জিজ্ঞাসা করতে শুরু করলেন যে সে কি এটা ঠিক বলছে, কিন্তু সে স্পষ্টভাবেই তা অস্বীকার করে। এটা কি আমাকে কোনো স্বস্তি দেয়? না, আমার কোনো স্বস্তি নেই, এমন কিছু নেই। অবশ্যই কিছু ভুল বোঝাবুঝি আছে। এরপরে সে তার বাচ্চাদের বলবে যে সে আমাকে আরো বলে যে তুমি তোমার মাকে চেনো, তুমি এখান থেকে কেন যেতে চাও? এটা আমার ভাই, কার সাথে এটা একটা ভয়াবহ ব্যাপার ছিল। এটা এমন কিছু যা তোমার জানা উচিত। আমি কয়েক মাস আগেই চলে যেতাম, কিন্তু ভাইরাসের কারণে এখানে আটকে আছি। বেচারা। এখন এটা শুনে বাচ্চা দুটো বাচ্চারা আর্যকে জিজ্ঞেস করল, মা, এটা কি সত্যি? যার উত্তরে তিনি বললেন, হ্যাঁ, আমি তার কাছে যেতে চেয়েছিলাম যার কাছে। পরে ফ্রান্সিস মানচিত্রটি বের করে সবাইকে বলে, সামনে জ্বলন্ত অবস্থায় সে বলে যে কেউ কোথাও নেই, আমি চলে যাচ্ছি, সবাই এখানেই থাকবে, আর এটা আমার সিদ্ধান্তই চূড়ান্ত। যদিও অ্যারিস তাকে তাই বলে, সে তাকে এটা করা থেকে বিরত রাখার চেষ্টাও করে, কিন্তু সে থামে না। সে পুরো মানচিত্র পুড়িয়ে ফেলে। তারপর সে মূল দরজাও বন্ধ করে দেয়, যাতে সে বাইরে যেতে পারে না, এবং অজুহাত দেখায় বাইরে জম্বিরা ঘুরে বেড়াচ্ছে, তাই দরজা বন্ধ করে দাও। জম্বিরা যাতে ভেতরে না আসে সেজন্য এটা করা ভালো হবে, তার ভেতরে প্রবেশ করা উচিত। এই কথা শুনে বড় ছেলে বলল যে বাবা, তুমি মিথ্যে বলছো, বাইরে কোনো জম্বি নেই। না, আর তুমি আমাদের এখানে বন্দি করে রাখছো। এখন এটা শোনার পর ফ্রান্সিসের রক্ত টকবক করে উঠল এবং বড় ছেলেকে থাপ্পড় মারল। সে বলল, তোমার অনেক সাহস আছে। সে মাঝখানে বলল, আর তুমি আমার সন্তানও নও, তাই তুমি বাধা দিতে পারো না। একজন আহত সৈনিক দরজার কাছে এলো, নক করল, তার সাহায্যের প্রয়োজন ছিল। কিন্তু ফ্রান্সিস বলল, এখনই এখান থেকে চলে যাও। সৈনিকটি জম্বিদের শিকার ছিল না, তাই বড় ছেলে জোর করে দরজা খুলে দিল। পুলিশকে ভেতরে নিয়ে যাওয়া হলো। পুলিশ বলল যে আমি পাহাড়ের ওই ক্যাম্পে থাকি, কিন্তু আজ সেখানে জম্বিদের আক্রমণ ছিল, পুরো শিবিরটি ধ্বংস হয়ে গেল। তারপর একজন লোক আমি গাড়িটি নিয়ে সেখানে পৌঁছালাম, যার ফলে আমি জম্বিদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে, এবং সে আমাকে এই বাড়ির দায়িত্ব দিয়েছে। তুমি ঠিকানা দিয়ে ওখানে যাও, এটা আমার ভাইয়ের বাড়ি, তুমি ওখানে আরামে থাকতে পারো, তুমি পারবে। আর সত্যি বলতে সে খুবই মহৎ, সে মানুষ ছিল। আর এখন ভাবছি সে কি বেঁচে থাকবে নাকি না। সে ফ্রান্সিসের ভাইকে বলছিল, কারণ আমি পালিয়ে গিয়েছিলাম, কিন্তু জম্বিরা চারদিক থেকে এটিকে ঘিরে ফেলেছিল। এই কথা শুনে অ্যারিস খুব দুঃখ পেল যে সে হয়তো যাই ঘটুক না কেন সে এখনও সৈনিককে দেয়, সে এই বাড়িতে থাকার অনুমতি দেয়। ফ্রান্সিস বলল, ঠিক আছে, তুমি এখানেই থাকো, কিন্তু তুমি আমাকে বেসমেন্টে খুঁজে পাবে। তুমি তোমার পরিবার থেকে দূরে থাকবে, এবং এর জন্য সে তোমাকে সম্মান করবে। সেও গেল। এখন রাতে বড় ছেলে তার মায়ের কাছে গেল। সে কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, মা, আমি জানি আমি ফ্রান্সিসের সন্তান নই, আমি তাই, এজন্যই সে আমাকে ভালোবাসে না, কিন্তু আমি ফ্রান্সিস এবং অন্য সবাইকে ভালোবাসি। আমি সবাইকে আমার পরিবার মনে করি, কিন্তু আমার মনে হয় এখান থেকে এমন একটি নিরাপদ জায়গা থাকা উচিত যেখানে আমরা। তাহলে মা, দয়া করে আমাকে বেরিয়ে দাও, দয়া করে আমাকে যেতে অনুমতি দিন, যাতে আমি আমার পরিবারকে নিরাপদ রাখতে পারবো। কিন্তু সে বারবার যদি সে জেদ করে, তাহলে বেচারা অ্যারিস কি করতে পারে? সে রাজি হয় এবং সে বাড়ি থেকে পালিয়ে যায়। সকালে যখন ফ্রান্সিস তার বড় ছেলেকে বাড়িতে নিয়ে এলেন, যখন সে এটি খুঁজে পেল না, সে সর্বত্র এটি খুঁজতে শুরু করলো। আমি জানি না সে কোথায় গেছে, কিন্তু দরজাটা যখন সে এটি খোলা দেখতে পেল, সে বুঝতে পারল যে সে এখান থেকে পালিয়ে গেছে। তাই সে খুব রেগে গেল। সে একটা হাতুড়ি তুলে নিল এবং সে আহত সৈনিকের জীবন কেড়ে নেয়, যার পরে সে অ্যারিসকেও মারধর করে এবং তাকে অজ্ঞান করে দেয়। আর যখন সে চোখ খুলল, সে নিজেকে বেসমেন্টে আবিষ্কার করে। সে এটি খুঁজে পায়, যেখানে ছোট ছেলেটিও ছিল, কারণ ফ্রান্সিস তাদের দুজনকেই এখানে আটকে রেখেছিল। সে এটা করেছে, তার মানে সে আরও পাগল হয়ে গেছে। তারপর তার চোখ পড়ল সেই কুকুরটির ওপর, যার ফ্রান্সিস কুকুরটিকে কামড়েছিল। প্রাণীটিকে হত্যা করে এবং তার মাংস খাওয়ায় সে তার স্ত্রীকে তার সন্তানদের কাছে নিয়ে গেল। কিন্তু যখন অ্যারিস এটি খেতে অস্বীকার করল, ফ্রান্সিস রাগে প্লেটটা ছুঁড়ে ফেলে। প্লেটে একটা ছুরি ছিল,
যখন সে উপরে গেল, ফ্রান্সিস এটা লুকিয়ে রাখার কথা ভেবেছিল যাতে তার সাহায্যে সে নিজেকে মুক্ত করে। কিন্তু বেচারি মেয়েটির ভাগ্য খুব একটা ভালো ছিল না, কারণ তখন ফ্রান্সিসও সেই ছুরিটি দেখেছিলেন। সে এটি তুলে নেয় এবং তার কাছে ধরে রাখে। আবারও তারা দুজনেই বেসমেন্টে তালাবদ্ধ ছিল। তারপর সে সেখান থেকে চলে যায়। কিন্তু অ্যারিস একটি পরিকল্পনা করে তার ছেলেকে জোর করে চিৎকার করতে বলে। তার ছেলে যখনই চিৎকার করে, চিৎকার শুনে ফ্রান্সিস বেসমেন্টে চলে গেল। সে ভেতরে আসে। ভেতরে আসার সাথে সাথেই অ্যারিস তার দিকে তাকায়। সে আক্রমণ করে এবং তার ছেলেকে সাথে নিয়ে সে আরামে বেরিয়ে এসে ফ্রান্সিসকে ভেতরে রাখলো। সে তাকে বন্দী করে, তারপর তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেয়। ভাবতে থাকে কিভাবে তার বাবা তার উপর অত্যাচার করত, যার ফলে সে খুবই কষ্ট পেত, ভয় পেয়ে যায়। যখন অ্যারিস এবং তার ছোট ছেলে বেসমেন্ট থেকে বেরোবে, তখন এখানে ফ্রান্সিসের ভাই আসে। এখন জম্বি। সে তাদের দুজনকেই আক্রমণ করতে শুরু করে। তাই দুজনেই প্রাণ বাঁচাতে এখান থেকে পালাতে শুরু করে। কিন্তু সে অ্যারিসকে ধরে ফেলে। সে তার ভাইকে বাঁচানোর চেষ্টা করছে। যখন ফ্রান্সিস গর্জন শুনল, সে রেগে গেল। তার মনে হলো এটা আমার পরিবার তাকে জম্বিতে পরিণত করে না, এবং যারা তাকে জম্বিতে পরিণত করে, ভাই অ্যারিসকে কামড়াতে চলেছে। বেসমেন্টের দরজা ভেঙে অ্যারিস বেরিয়ে এলো। সে তার ভাইকে আক্রমণ করে পক্ষ নেয়। তারপর সে তার জীবন কেড়ে নেয়। এই যে ফ্রান্সিসের ছেলে কাঁদতে কাঁদতে আসছে, কারণ তার ভাই তার হাত কেটে ফেলেছে। সে এটা নিয়েছিল। এর মানে হলো সেও একটা জম্বি হয়ে যাবে। তার বাবা মা এটা দেখে ভয় পেয়ে গেলেন যে কি হয়েছে, এখন আমরা কি করব। কিন্তু অ্যারিস সাহসীর সাথে তার ছেলের হাত কেটে ফেলে, যাতে ভাইরাসটি আরো ছড়িয়ে না পড়ে, এবং এর ক্ষতস্থানে ব্যান্ডেজ করে সে ফ্রান্সিসকে বলে, তাড়াতাড়ি ভ্যানটা নিয়ে আসো, আমাদের এটা কোথাও নিয়ে যেতে হবে, তাকে হাসপাতালে নিতে হবে। তাই ফ্রান্সিস ভ্যানটা সে এটা পেতে দৌড়ায়। কিন্তু এখানে তার বড় ছেলে যে বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল, সে ফ্রান্সিসকে দেখতে পায় এবং তাকে রক্তে ঢেকে দেয়। তাকে ভিজে যেতে দেখে সে মনে করে যে বাবা সম্ভবত পুরোপুরি পাগল হয়ে গেছে, এবং তারা সে এমনকি মাকেও মেরে ফেলেছে। তাই সে ফ্রান্সিসকে গুলি করে। কিন্তু যখন সে ফ্রান্সিসের কাছে এলো, সে তার গালে চুমু খেলো। হাত নেড়ে সে বলল, আমার বাচ্চারা, আমি সবসময় তোমাকে আমার সন্তান মনে করেছি, এবং যদি আমি কখনো তোমাকে কষ্ট দিই, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দাও। যাতে এই বোকা, আমি এটাও বুঝতে পারছি যে আমি তাদের দিকে গুলি করেছি, আমি গাড়ি চালিয়ে ভুল করেছি। সে বলে, বাবা, আমি দুঃখিত, আমি অজান্তেই এটা করেছি। কিন্তু এখন ফ্রান্সিস আর নেই। তার ছেলে ভেঙে পড়েছে। সে গভীরভাবে শোকাহত। আমি ভাবছিলাম আমার কি হয়েছে। আচ্ছা, এখন যে বড় ছেলে গাড়িটি বাড়ির দিকে চালাতে শুরু করে, যেখানে অ্যারিস ফ্রান্সিস বাড়িতে পৌঁছায়, সে অপেক্ষা করছিল। কিন্তু সে কি জানতো, আমি ভেবেছিলাম সে এখন মারা গেছে। এখন এই বেচারি মেয়েটি, ফ্রান্সিসও না, তার ভাই যে এটির দেখাশোনা করে। তাই এখন সমস্ত দায়িত্ব অ্যারিসের ওপর। যেখানে এই বেচারি মেয়েটি এখন একা একা, সে ভবিষ্যতে সন্তানদের মানুষ করবে। যখন জম্বি ভাইরাস চারদিকে ছড়িয়ে পড়েছিল, এটা ঘটেছে। আর এখন আমরা তাদের পরবর্তী যাত্রা এই ছবির পরবর্তী অংশে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আমাকে জানাও। যদি তুমি এই চ্যানেলে প্রথমবার আসো, সাবস্ক্রাইব করো। পরের বার দেখা হবে দারুণ একটা ভিডিওতে।